চরিত্রহীন শরৎচন্দ্রকে তো সকলে মনে রেখেছেন, কিন্তু বিদূষক শরৎচন্দ্রকে কতজন মনে রেখেছেন? বিদূষক ব্রিটিশ শাসনাধীন বাংলার ব্যঙ্গরসের দুনিয়ার প্রথম সারির পত্রিকা। বিদূষকের প্রথম সংখ্যার বদলে লেখা হয়েছিল প্রথম হর্ষ, আর এডিটরের বদলে আই.ডি. ইটার। প্রচ্ছদচিত্র ছিল অবিস্মরণীয়। ব্রাহ্মণ পণ্ডিতের ব্যঙ্গচিত্রের কপালে লেখা দুঃখ, বুকে দুরাশা, আর পেটের ওপরে লেখা উদরেরে তুহু মোর বড়ি দুশ্মন। এই অসাধারণ পত্রিকাটির মুদ্রক, প্রকাশক, লেখক, সম্পাদক থেকে বিক্রেতা পর্যন্ত সবই ছিলেন দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত। প্রকাশ করেছিলেন বোতলের আকৃতির একটি পত্রিকা, বোতল পুরাণ। বোতলের আকারে কালো রঙের মোটা কাগজ কেটে তারই মলাট আর তার ভিতরে লাল রঙের কাগজে মাতালদের উদ্দেশ্যে ছাপানো কবিতা। বোতল আকৃতির এই বোতল পুরাণের দাম ছিল 2 আনা। এই পত্রিকাটি আসলে মদ্যপান বিরোধী এক ব্যঙ্গ রসাত্মক পত্রিকা। যেই বিদূষক ব্যঙ্গ রসের মাধ্যমে মানুষকে হাসিয়ে গেছেন, তার নিজের জীবন ছিল যন্ত্রণায় ভরা। আজীবন দারিদ্র্যের সঙ্গে লড়াই করে কেটেছে জীবন। তখন কলকাতার রাস্তায় হকারির জন্য লাইসেন্স লাগতো। সেই লাইসেন্স তৈরির 4 টাকা 6 আনা পয়সাও ছিল না তার কাছে। কলকাতা পুলিশ যাতে দাদা ঠাকুরকে হেনস্থা করতে না পারে, সেজন্য নেতাজি সুভাষচন্দ্র বসু নিজে টাকা দিয়ে এই লাইসেন্স করিয়ে নিয়েছিলেন। তবে শুধু নেতাজির কারণেই তিনি একমাত্র এই ঋণ স্বীকার করেছিলেন। এছাড়া আজীবন তিনি নিজের জন্য কারোর কাছে হাত পাতেননি। কেউ কিছু দিতে চাইলেও ফিরিয়ে দিয়েছেন। খালি পায়ে হাঁটতেন বলে আরব দুনিয়ার খালিফা শব্দের সাথে মিলিয়ে নিজেকে খালি পা বলতেন। শব্দ নিয়ে খেলা করতেন শৈশব থেকেই। তিনি বাংলায় প্যালিন্ড্রোমকে জনপ্রিয় করে তুলেছিলেন। রমাকান্ত কামার, মলম, জলজ ইত্যাদি শব্দ আমরা এখন অনেকেই জানি। তিনি লিখেছেন অসংখ্য প্যালিন্ড্রোম বাক্য, যেমন কাক কাঁদে কাক কা, চেনা সে ছেলে বলেছে সে নাচে, তাল বনে নেব লতা, মার কথা থাক রমা, রমা তো মামা তোমার, কীর্তন মঞ্চ পড়ে পঞ্চম নর্তকী। শব্দ নিয়ে খেলা করতেন সব সময়। সেই নিয়ে আছে অনেক গল্প কাহিনী। তবে এই ভিডিওতে আমরা সেই সব গল্পের পিছনে থাকা রক্ত মাংসের মানুষটি সম্পর্কে জানব। আসুন তবে শুরু করা যাক। বাংলার সারস্বত সমাজে মাঝে মাঝে এমন মানুষের আবির্ভাব হয়েছে যারা শুধু সমাজ সচেতনই নন, কলমের জোরে ব্যঙ্গ পরিহাসের কষাঘাতে তারা যে কোনো অন্যায় কিংবা দুর্নীতির প্রতিবাদ করতেও পিছুপা হননি। সেই তালিকায় নিঃসন্দেহে উপর দিকেই স্থান পাবেন শরৎচন্দ্র পণ্ডিত। হাস্য রসাত্মক ব্যঙ্গ কবিতা রচনার জন্য বাংলার আপামর জনসাধারণের মধ্যে তাঁর পরিচিতি ছড়িয়ে পড়েছিল। সারস্বত সমাজের কাছে তিনি দাদা ঠাকুর নামে পরিচিত ছিলেন। তার ব্যঙ্গবাণের নিশানায় বিদ্ধ হয়েছে সামাজিক অনাচার, অন্যায়, দুর্নীতি এবং শঠতা। বেশ কিছু মজার গানও রচনা করেছিলেন তিনি, এবং সেগুলোর মধ্যেও সমাজের প্রতিচ্ছবি ধরা পড়েছিল। মুখে মুখে অদ্ভুত সুন্দর বুদ্ধিদীপ্ত এবং রসবোধে ভরপুর ছড়া কাটতে পারতেন শরৎচন্দ্র পণ্ডিত। বিখ্যাত লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাকে বিদূষক শরৎচন্দ্র নাম দিয়েছিলেন, আর দাদা ঠাকুর মজা করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে চরিত্রহীন শরৎচন্দ্র বলতেন। তবে কেবল লেখালেখি নয়,
তিনি জঙ্গিপুর সংবাদ নামে একটি পত্রিকাও প্রকাশ করেছিলেন। শরৎচন্দ্র পণ্ডিতের জীবন অবলম্বনে তাঁর জীবদ্দশাতেই দাদা ঠাকুর নামে একটি বাংলা চলচ্চিত্র নির্মিত হয়েছিল। 1881 সালে, কেউ কেউ বলেন 1879 সালের 27 এপ্রিল, বাংলার 13ই বৈশাখ, বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত সিমলাদ্দিতে মাতুলালয়ে শরৎচন্দ্র পণ্ডিতের জন্ম হয়। তাঁদের আদি নিবাস বীরভূম জেলার রামপুরহাট মহকুমার ধর্মপুর গ্রামে। পারিবারিক বিবাদের কারণে শরৎচন্দ্রের দাদু ঈশানচন্দ্র পণ্ডিত পূর্বপুরুষের ভিটে মাটি ত্যাগ করে চলে আসেন মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা দফরপুরে। এই দফরপুরই হল শরৎচন্দ্রের পৈতৃক বাসস্থান। তাঁর বাবার নাম হরিলাল পণ্ডিত এবং মায়ের নাম তারাসুন্দরী দেবী। খুব ছোটবেলাতেই নিজের বাবা মাকে হারান শরৎচন্দ্র। তাঁর কাকা রসিকলালের কাছেই তিনি মানুষ হয়েছেন বলা যায়। শরৎচন্দ্রের বাবার মৃত্যুর সময় রসিকলালের বয়স ছিল 19 বছর এবং তিনি গ্রামের স্কুলে পণ্ডিতের পদ গ্রহণ করেছিলেন। হরিলাল মৃত্যুর আগে নিজের পুত্র শরৎচন্দ্রের দেখভালের কথা রসিকলালকে বলে গিয়েছিলেন। কাকা রসিকলালকে শরৎচন্দ্র বাবা বলেই ডাকতেন। ছাত্রাবস্থাতেই রসিকলাল তার ভাইপো শরৎচন্দ্রের বিবাহ দেন প্রভাবতী নামে এক বালিকার সঙ্গে। প্রভাবতীর বয়স তখন মাত্র 11 বছর। রসিকলাল তার ধান জমির অর্ধেক অংশ দিয়ে দেন প্রভাবতীকে। রসিকলালের মৃত্যুর পর শরৎচন্দ্র আর প্রভাবতী চরম দারিদ্র্যের সম্মুখীন হন। যদিও প্রভাবতী সেই দারিদ্র্যকে গ্রাহ্য করেননি কোনো দিনই। বেশ হাসি তামাশা এবং পাশাপাশি এক অপার স্নেহের সম্পর্ক ছিল তাঁদের মধ্যে। কাকার কড়া শাসন থাকলেও ছোটবেলা থেকেই চঞ্চল ও দুষ্ট প্রকৃতির বালক ছিলেন তিনি। শরৎচন্দ্রের যখন 11 বছর বয়স, তখন গ্রামে কলেরায় প্রায় 90 জন লোক মারা গিয়েছিল। গ্রামের এক বিত্তবান নামজাদা মানুষ হরিপ্রসাদ চাটুর্যে গ্রামের মঙ্গলের জন্য হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করেন। যে গান চাটুর্যেরা গাইতেন, সেই গানের একটা মজার প্যারোডি করেছিলেন শরৎচন্দ্র। সেই ঘটনায় ক্ষুব্ধ হরিদাস রসিকলালকে নালিশ করলে তিনি রেগে গিয়ে শরৎচন্দ্রকে ভালো মতো প্রহার করেন। মুখে মুখে এইরকম মজার গান রচনা করার এক অদ্ভুত ক্ষমতা ছোট থেকেই ছিল শরৎচন্দ্রের। নানাভাবে রসিকলাল তাকে সৎ শিক্ষা দান করার চেষ্টা করতেন। শরৎচন্দ্রকে দারিদ্র্যের মধ্যেই কাটাতে হয়েছিল শৈশবে ও যৌবনে। লোকে তাকে ভালোবেসে দাদা ঠাকুর বলে ডাকত। ছোটবেলা থেকেই দাদা ঠাকুরের বুদ্ধি ছিল প্রখর এবং মস্তিষ্ক ছিল তীক্ষ্ণ। কোনো গান শুনলে তার কথা ও সুর নির্ভুলভাবে সঙ্গে সঙ্গে তুলে নিতে পারতেন তিনি। স্কুলের পড়াশুনেই মুখস্থ করে ফেলতেন তিনি। কবিতা যেমন মুখে মুখে তৈরি করতে পারতেন তিনি, তেমনি ইতিহাস, ভূগোল, ইংরেজি, এমনকি বাংলা পাঠ্যপুস্তকের যাবতীয় বিষয় মুখস্থ করে সহপাঠীদের মুখস্থ করতে সাহায্য করতেন। বিদ্যালয় স্তরের পড়াশোনা করার জন্য জঙ্গিপুর হাই স্কুলে ভর্তি হন শরৎচন্দ্র পণ্ডিত। শিক্ষকরা সকলেই তাকে খুব স্নেহ করতেন তার চমৎকার বুদ্ধির জন্য। কোনোদিন ক্লাসে পড়া করে না এলে শিক্ষকদের অনুরোধ করতেন তাকে পড়া ধরার আগে যেন অন্য দুজনকে পড়া ধরা হয়। তাহলে আগের দুজনের পড়া বলা শুনে সঙ্গে সঙ্গে তা মুখস্থ করে নিতে পারতেন তিনি। এতটাই প্রখর স্মৃতিশক্তি ছিল তাঁর। সেই বয়স থেকেই শরৎচন্দ্রের বিস্ময়কর রসবোধের পরিচয় পাওয়া যায়। ফলত কিছু শিক্ষক যেমন রেগে যেতেন তাঁর ওপর, আবার রসবোদ্ধা প্রধান শিক্ষক তাঁর রসিকতার তারিফ করতেও কার্পণ্য করেননি। রসিকলাল নিজে বাংলা ও সংস্কৃত ভাষায় দারুণ পণ্ডিত ছিলেন। হিন্দু মুসলিম নির্বিশেষে তাঁর কাছে অনেক ছাত্র পড়তে আসত। রসিকলালের সংস্পর্শে অল্প বয়স থেকেই শরৎচন্দ্র বেশ দক্ষ হয়ে উঠেছিলেন বাংলা এবং সংস্কৃতে। জঙ্গিপুর হাই স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শরৎচন্দ্র উচ্চশিক্ষার জন্য বর্ধমান রাজ কলেজে FA ক্লাসে ভর্তি হন।
কিন্তু চরম আর্থিক দুরবস্থা তার প্রাতিষ্ঠানিক শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায়। পড়াশোনা বন্ধ হয়ে গেলেও কখনো চাকরির সন্ধানে বেরোননি তিনি। তার মতো চরিত্রের মানুষ যে চাকুরিজীবী হয়ে জীবন নির্বাহ করবেন না, সেটাই স্বাভাবিক। সেই 21 বছর বয়সে তিনি 46 টাকা দিয়ে এক ইংরেজ সাহেবের কাছ থেকে কিনে নিলেন পুরনো এক ছাপার যন্ত্র এবং 1903 সালে 2.5 টাকা ঘর ভাড়া দিয়ে ছাপাখানা স্থাপন করলেন রঘুনাথগঞ্জে। নাম দিলেন পণ্ডিত প্রেস। ঠিক করলেন সেই প্রেস থেকেই এক সংবাদপত্র প্রকাশ করবেন এবং পরিকল্পনাকে বাস্তব রূপ দিতেও দেরি করলেন না শরৎচন্দ্র পণ্ডিত। 1914 সালে প্রতিষ্ঠা হলো জঙ্গিপুর সংবাদ নামে এক সচিত্র সাপ্তাহিক সংবাদপত্র। লোকবল এবং অর্থবল তেমন না থাকায় তিনি নিজেই এক হাতে 10 কাজ সামলাতেন। কম্পোজিটর, প্রুফরিডার, এমনকি মেশিনম্যানের কাজও করতেন একাই। এইসব সংবাদপত্র কেবলমাত্র স্থানীয় সংবাদ পরিবেশন করেই ক্ষান্ত হতো না। ধীরে ধীরে সেই সংবাদপত্রের খ্যাতি ছড়িয়ে পড়েছিল গোটা বাংলাতেই। মফস্বলে থেকেও বলিষ্ঠ সাংবাদিকতার এক দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। এছাড়া সেই কাগজে নিলামের ইস্তাহারও ছাপা হতো। জঙ্গিপুর সংবাদ ছাড়াও বিদূষক নামে আরও একটি পত্রিকা প্রকাশ করতেন শরৎচন্দ্র পণ্ডিত। 195 নং মুক্তারাম বাবু স্ট্রিট থেকে এই পত্রিকা প্রকাশিত হতো। প্রথমে তিনি বিদূষকের দাম রাখেন 1 আনা, কিন্তু সে সময় অবতার নামে একটি পত্রিকার দাম ছিল 1 পয়সা। সেই কারণে দাম কমিয়ে 1 পয়সাই ধার্য করেছিলেন শরৎচন্দ্র পণ্ডিত। এই পত্রিকাতে রঙ্গ রসিকতার আড়ালে তীব্র আক্রমণ বিধে থাকত সামাজিক অনাচার অত্যাচারের প্রতি। জটিল বিষয়কে পরিহাসে ভরিয়ে দিয়ে সহজভাবে উপস্থাপন করতেন তিনি। এই পত্রিকাটি সাধারণত ছিল কলকাতাবাসীদের জন্য, যদিও খুব বেশি দিন এই পত্রিকাটি চলেনি। শরৎচন্দ্রের প্রেসে স্থানীয় স্কুলের প্রশ্নপত্র ছাপানো হতো, কিন্তু কখনো প্রশ্নপত্র দেখতে পাওয়ার সুবিধা গ্রহণ করেননি তিনি। এতখানি সততা ছিল তাঁর। নলিনীকান্ত সরকার একসময় তাঁর প্রেসের ঘরে আস্তানা গেড়েছিলেন। সে সময় নলিনীকান্ত স্বদেশী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন জেনেও শরৎচন্দ্র তাঁকে আশ্রয় দিতে দুবার ভাবেননি, বরং সাহেব গোয়েন্দাদের জেরার মুখে কায়দা করে উত্তর দিয়ে ব্রিটিশ পুলিশের হাত থেকে বাঁচিয়েছিলেন নলিনীকান্তকে। পণ প্রথার বিরোধিতাতেও সোচ্চার হতে দেখা গিয়েছিল তাকে। কলম ধরেছিলেন সেই কুপ্রথাকে ব্যঙ্গের তীক্ষ্ণ বাণে বিদ্ধ করতে। শরৎচন্দ্রের প্রেস থেকে প্রকাশিত আরও একটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো বোতল পুরাণ। এটি বোতলের আকারে মূলত একটি কবিতার গ্রন্থ। মাঝে মধ্যে বের করতেন তিনি। বেশিরভাগ কবিতাই মাতালদের উদ্দেশ্য করে লেখা। কবিতাগুলোর ভেতরেও সেই সামাজিক কুপ্রথা, অত্যাচারের তীব্র বিরোধিতা স্পষ্টতই লক্ষ্য করা যায়। পরনে ধুতি, খালি গায়ে শরৎচন্দ্র পণ্ডিত রাস্তায় গান গেয়ে গেয়ে বিক্রি করতেন এই গ্রন্থটি। দাম ছিল 2 আনা। বোতল পুরাণ বিক্রির সময় যে গান গাইতেন তার প্রথম 2টি পংক্তি হলো, আমার বোতল নিবি কেড়ে, নেশাখোরের নেশা যাবে ছেড়ে, বোতল নিবি কে রে। বিদূষক পত্রিকাও নিজে ফিরি করতেন রাস্তায় ঘুরে ঘুরে। সেই সময় কলকাতার রাস্তায় কোনো কিছু ফিরি করার জন্য প্রয়োজন হতো লাইসেন্সের। শরৎচন্দ্রের সেই লাইসেন্স ছিল। কলকাতায় বিদূষক ফিরি করার সময় তখনকার সারস্বত সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তির সঙ্গে পরিচয় হয়ে গিয়েছিল তাঁর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জলধর সেন, হেমেন্দ্র কুমার রায়, নাট্যাচার্য শিশির কুমার ভাদুরী, কাজী নজরুল ইসলাম প্রমুখ ব্যক্তিগণ দাদা ঠাকুরের গুণমুগ্ধ ভক্ত ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু স্বয়ং তাঁকে শ্রদ্ধা করতেন। লোকে তাঁকে ভালোবেসে দাদা ঠাকুর নামে ডাকত। মদের বোতলের মতো দেখতে বই বোতল পুরাণ বিক্রি করায় ব্রিটিশ পুলিশ তাঁকে ধরেছিল। তৎক্ষণাৎ সেই সাহেবকে মুখে মুখে ইংলিশ গান বেঁধে শুনিয়ে দিয়েছিলেন দাদা ঠাকুর।
এমন পোশাক পরিচ্ছদের একজন গ্রাম্য চেহারার মানুষ এত ভালো ইংরেজি ভাষা বলছে দেখে অবাক হয়েছিলেন সাহেব এবং তাকে গ্রেফতার থেকে রেহাই দিয়েছিলেন। কেবল ব্যঙ্গ পরিহাসযুক্ত মজার কবিতাই নয়, তিনি একাধিক রসবোধযুক্ত গানও রচনা করেছিলেন। অবশ্যই সেসব গানের মধ্যেও স্পষ্টত সামাজিক অনাচারের বিরুদ্ধাচরণ লক্ষ্য করা যেত। তার শানিত ব্যঙ্গবাণীর নিশানা থেকে অন্যায় কখনোই রেহাই পায়নি। ভোট নিয়ে লেখা তার ব্যঙ্গগীতি আজও ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে রয়েছে। দাদা ঠাকুরের আরেকটি জনপ্রিয় গান হলো কলকাতার ভুল। নলিনীকান্তের গলায় এই গান শুনে রবীন্দ্রনাথ পর্যন্ত প্রভূত প্রশংসা করেছিলেন। দাদা ঠাকুরের আরেকটি উল্লেখযোগ্য কৃতিত্ব হলো এই যে বাংলা ভাষায় প্রথম প্যালিন্ড্রোমকে জনপ্রিয় করে তুলেছিলেন তিনি। প্যালিন্ড্রোম হলো এমন কিছু শব্দ বা শব্দের সমাহার যেগুলিকে বাম থেকে ডানে, ডান থেকে বামে যেভাবেই পড়া যাক না কেন শব্দগুলি একই রকম থেকে যায়, উচ্চারণ বদলায় না। উদাহরণস্বরূপ বলা যায় রমাকান্ত কামার শব্দদ্বয়ের কথা। দাদা ঠাকুর এমনই বেশ কয়েকটি প্যালিন্ড্রোম তৈরি করেছিলেন বাংলায়। কবিতা ছাড়াও বেশ কিছু প্রবন্ধ এবং রম্য রচনাও লিখেছিলেন তিনি। দাদা ঠাকুরের খ্যাতি আরো বেশি ছড়িয়ে পড়েছিল বেতারের সঙ্গে তার যোগাযোগ থাকার কারণে। সেই সূত্রে পঙ্কজ কুমার মল্লিক, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মতো মানুষদের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার। হাওড়া স্টেশন থেকে গাস্টিন প্লেসে খালি পায়ে হেঁটে আসতেন তিনি। খালি পায়ে আসতেন বলে নিজেকে মজা করে খালি পা বলতেন। রেডিওতে দাদা ঠাকুরের কথা শুনে মুগ্ধ হয়ে চিঠিতে তাকে নিমন্ত্রণ জানিয়েছিলেন মুক্তগাছার মহারাজা জগৎ কিশোর আচার্য চৌধুরী। রেডিওর জনপ্রিয় অনুষ্ঠান গল্প দাদুর আসরের জন্য ধাঁধা রচনা করেছিলেন দাদা ঠাকুর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দাদা ঠাকুরকে তার বিদূষক পত্রিকার জন্য বিদূষক শরৎচন্দ্র বলে সম্বোধন করতেন। অন্যদিকে রসিক দাদা ঠাকুর সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তার বিখ্যাত উপন্যাস চরিত্রহীনের সূত্র ধরে চরিত্রহীন শরৎচন্দ্র বলে ডাকতেন। প্রমথনাথ বিশি আবার তাকে এই যুগের শ্রেষ্ঠ হিউমারিস্ট বলে আখ্যা দিয়েছিলেন। শরৎচন্দ্র পণ্ডিতের জীবদ্দশাতেই তাঁর জীবন অবলম্বন করে 60-এর দশকে একটি চলচ্চিত্র নির্মাণ হয়েছিল। ছবি বিশ্বাস অভিনীত সেই ছায়াছবির নাম ছিল দাদা ঠাকুর। নাম ভূমিকায় অভিনয় করার জন্য ছবি বিশ্বাস রাষ্ট্রপতি পুরস্কার লাভ করলেও দুর্ভাগ্যজনকভাবে শরৎচন্দ্র পণ্ডিত পুরস্কার পাননি। 1968 সালে 27শে এপ্রিল, যা বাংলার 1375 সালে 13ই বৈশাখ অর্থাৎ তার নিজের জন্মদিনে শরৎচন্দ্র পণ্ডিতের মৃত্যু হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান। কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।